প্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতে নিয়মিত টকশো এই সময়। আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ জন্মদিন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতিকৃত, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি এবং বাঙালি জাতির এক অবিসংবাদিত নেতা আমাদের বঙ্গবন্ধু। তিনি আমাদের মুক্তিযুদ্ধের প্রতীক, আমাদের স্বাধীনতার প্রতীক। বাঙালি জাতির অধিকার এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার অসামান্য অবদানের জন্য আমাদের হৃদয়ে সবসময় বঙ্গবন্ধু আছেন। তার স্মরণে আমাদের আজকের এই আয়োজন। আমরা স্মৃতিচারণমূলক এই আয়োজনে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব কামাল লোহানীকে। স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আজ আরও যোগ দিচ্ছেন বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেন। স্বাগত আপনাকে। জনাব কামাল লোহানী, আপনার নিজেরই দীর্ঘ সাংবাদিকতার বাইরে দীর্ঘ রাজনৈতিক জীবন আছে, কারাভোগ করেছেন, এমনকি বঙ্গবন্ধুর সঙ্গেও আপনার অনেক স্মৃতি রয়েছে। আমরা একটু শুনতে চাই তার এই জন্মদিনে তার আত্মত্যাগের কথা তো আমরা শুনবই, কিন্তু আপনার ব্যক্তিগতভাবে আপনি বঙ্গবন্ধুকে কেমন দেখেছিলেন? আমরা জানি যে জেলখানাতেও আপনারা একসঙ্গেই ছিলেন। হ্যাঁ, 1962 সনে যখন ছাত্র আন্দোলন হয় সামরিক শাসনের বিরুদ্ধে, তখন গ্রেপ্তার হয়েছিলাম এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারের 26 নম্বর সেলে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, তখন প্রথমেই দেখা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে। সেখানে তখন আবুল মনসুর আহমদ সাহেব ছিলেন কফিলউদ্দিন আহমদ চৌধুরী, বদরুদ্দৌলা চৌধুরীর বাবা, এবং তোফাজ্জল হোসেন মানিক মিয়া দৈনিক ইত্তেফাকের সম্পাদক, তিনি ছিলেন, রণেশ দাশগুপ্ত ছিলেন এবং আরো অনেকে, তাজউদ্দিন আহমদ, গাজী গোলাম মুস্তফা, নাসিম আলী, হায়দার আকবর খান রণ, শেখ মনি, শাহ মুয়াজ্জেম, এরা সব ওখানে আমরা জমা হয়েছি। এবং সেইখানে একটা জিনিস যেটা লক্ষ্য করেছি সেটা হলো যে রাজনৈতিকভাবে মত পার্থক্য থাকলেও বঙ্গবন্ধু অন্যকে গ্রহণ করার যে উদারতা, এটি অসাধারণ ছিল। এবং সহবন্দির প্রতি যে মমত্ব বোধ, এটাও জেলখানাতে যেমন দেখেছি তেমনি বাইরেও আবার দেখেছি যে তার একটা স্নেহ এবং তার রাজনৈতিক আদর্শের প্রতি যে দেখানো, মানে উদার মনোভাব দেখানো, সেটা কিন্তু আমরা সবসময় লক্ষ্য করেছি। জেলখানার ভেতরে বঙ্গবন্ধু অত্যন্ত সাধারণ একটা মানুষের মতো সবার সঙ্গে মেশার চেষ্টা করেছেন এবং সরল মন শুধু নয়, তা রসিকতা করার একটা স্বভাবও সাংঘাতিকভাবে তার মধ্যে ছিল। খেলাধুলা করতেন, সময় কাটানোর জন্য তো অনেক রকম কিছুই প্রয়োজন হয়। তিনি ভালো ভলিবল খেলতেন এবং মিডলে খেলে উনি ভালো লিফটিং করতে পারতেন। অনেক সময় নেটে মানে চাপ মারার জন্যও তার একটা পারঙ্গম ছিল। এই জিনিসগুলো জেলখানায় অন্তত লক্ষ্য করেছি। আরেকটা ব্যক্তিগত জিনিস যেটা আমি শেষ দিকে এসে পেয়েছি সেটা হলো যে যখন সবাই মুক্তি পেয়ে গেছেন, রণেশদা, বঙ্গবন্ধু এবং আমরা তিনজন আছি। তো ওর ধারণা ছিল আমি বোধহয় থেকেই যাব, কারণ উনি মনে করতেন তুই তো কমিউনিস্ট, থেকে যাবি। তো যখন আমার রিলিজ অর্ডার আসলো, তখন উনি শেষ পর্যন্ত বললেন যে তুইও চলে যাচ্ছিস, একটা বেশ করেই বললেন। এবং তারপরে যখন আমাকে বললেন যে সব জিনিসপত্রগুলো সব গুটিয়ে নে, ঠিকঠাক করে দেখে নে, আমি গিয়ে আমার জিনিসপত্র সব গুটিয়ে নিলাম। এই পাঞ্জাবি, পাজামা, বিছানার চাদর ইত্যাদি যেগুলো নেওয়া যায় সেগুলো সব গুটিয়ে রাখলাম। খাতা, প্রত্যেক রাজবন্দীকে বাড়ি থেকে খাতা সরবরাহ করা হয় এবং তাতে লেখা থাকে দিস খাতা বিলংস টু অমক কন্টেইনিং এত পেজেস ইজ হিয়ার বাই সেন্সার্ড অ্যান্ড পাস্ট। এই কথাটা সিল মারা থাকে এবং কত পৃষ্ঠা উল্লেখ থাকে। হঠাৎ করে গিয়ে দেখি যে আমার খাতার ভেতরে কতগুলো পাতা নেই। এইটা তো জেল কোডে একটা ভীষণ অপরাধ। আমি বঙ্গবন্ধুকে বললাম যে এই অবস্থা, আমি এখন এটা কী করি। আমি তো তখন তো বঙ্গবন্ধু, আমি তখন তাকে বলি লিডার,
এটাও একটা রসিকতা করে উনি বলছেন যে তুই আমাকে leader বঙ্গবন্ধু বলবি। হলেন 66-তে। হ্যাঁ, পরে হলেন, কিন্তু তখন তাকে লিডার বলতাম। এবং এই লিডার বলতে গিয়ে এখানেও একটা রসিকতা তিনি করলেন যে তুই আমাকে লিডার বলিস না, তোর লিডারকে আমি জানি। এই যে একটা মানে একটা আত্মিক সম্পর্কের যে ইয়েটা প্রকাশ, এটা কিন্তু অসাধারণ ছিল। তো যাই হোক, উনি বললেন যে তুই কি বাড়িতে চিঠিপত্র লেখার জন্য এটা ব্যবহার করেছিস? আমি বললাম, না, আমি তো করিনি, কিন্তু এটা হলো কি করে? তো উনি অনেকক্ষণ পরে খুঁজে বার করলেন জি যে এটা করতে পারে অমক। জি। সে হচ্ছে আমাদের বরিশালের নুরুল ইসলাম। ও তখন সবে বিয়ে করে আচ্ছা, জেলে গেছে। সুতরাং ও তার স্ত্রী কাছে চিঠি লেখার জন্য কাগজ ছিঁড়েছে। যে অফিসিয়াল কাগজ যে পায় 15 দিনে একটা করে, সেখানে সে এই খাতার কাগজ ছিঁড়ে চিঠিপত্র পাঠিয়েছে। এটা বঙ্গবন্ধু নিজেই এটা মানে বের করলেন। ডিসক্লোজ। এবং পরবর্তীকালে জি জিজ্ঞেস করেছিলেন নুরুল ইসলামকে, বলেছিল যে হ্যাঁ। তো এটার জন্য এটা হতেও পারতো যে আমার রিলিজ অর্ডারটা বাতিল হয়ে যেত জি। এবং আমি আবার জেলে ফিরে আসতাম, এবং তার জন্য হয়তো আমার একটা জেল কোডে পানিশমেন্ট হতো। কিন্তু বঙ্গবন্ধু এমন একটি প্রভাবশালী মানুষ ছিলেন এবং জেল কর্তৃপক্ষের উপর তার যে একটা কর্তৃত্ব ছিল, প্রভাব ছিল, এটা নেতৃত্বের যে মানে গুণাবলী, সেইগুলো দিয়ে তিনি তাদেরকে এমনভাবে মুগ্ধ করেছিলেন যে তারা তার কথা ফেলতে পারতো না। জি। তা আমাকে যিনি নিতে এসেছিলেন সেই জামাদারকে বললেন যে দেখো, ডেপুটি জেলারকে বলো আমি বলেছি ওর বিছানাপত্র যেন ঘাঁটাঘাঁটি না করা হয়, এবং যদি ঘাঁটাঘাঁটি করা হতো তাহলে ওই বিপদে আমি পড়তাম। বঙ্গবন্ধু বলার ফলে আর ঘাঁটাঘাঁটি করা হলো না, আমি জেল থেকে ছাড়া পেয়ে গেলাম। আসছি আপনার কাছে। সেলিন আপা, আপনি অনেক কিছু লিখেছেন, অনেক লিখেছেন। বঙ্গবন্ধু বাংলাদেশ সেখানেও সংকলন করেছেন এবং দীর্ঘ জীবন যে লেখাগুলোকে সেখানে তুলে এনেছেন। আপনার স্মৃতিতে, আপনার লেখায় বঙ্গবন্ধু যেভাবে এসেছে যে একটু তুলে ধরেন, এবং আমরা জানি যে আপনি শিশু একাডেমিতেও ছিলেন। বঙ্গবন্ধু এই জাতীয় শিশু দিবস পালন করা হয় বঙ্গবন্ধু 1975-এর 17ই মার্চই ওনার শেষ জন্মদিন পালন করেছিলেন গণভবনে। একটু স্মৃতি থেকে যদি আপনি বলেন সেদিন। আমার প্রথম স্মৃতি বঙ্গবন্ধুকে নিয়ে 1971 সালের 15ই ফেব্রুয়ারি বাংলা একাডেমির, এখন যেটা নজরুল মঞ্চ, সেই বড় বটগাছটার নিচে, তখন বটগাছটা ওভাবে বাঁধানো ছিল না। আমি 1970 সালে বাংলা একাডেমিতে গবেষণা সহকারী হিসাবে যোগ দিয়েছি। 1968 সালে আমি মাস্টার্স পাশ করে। সেই দিন তিনি এসেছিলেন বাংলা একাডেমিতে। তখন ওই বিদেশিদের বাংলা ভাষা শেখানো হতো এবং 21-এর বইমেলা এগুলো উদ্বোধন করার জন্য, যে ওদেরকে সার্টিফিকেট দিবেন এবং বইমেলাটা উদ্বোধন করা হবে। সেদিন তিনি যে ভাষণটি দিয়েছিলেন সেটি একটি অসাধারণ ভাষণ। অনেক কথা বলেছেন, যেটা এখন আমি উল্লেখযোগ্য আপনাদের সামনে বলছি। সেটা হলো যে তিনি বলেইছেন যে আমরা যদি সরকার গঠন করি, আমরা যদি কখনো ক্ষমতায় যাই, আমরা বাংলা ভাষাকে সর্বস্তরে চালু করব। আমরা কখনোই পরিভাষার জন্য অপেক্ষা করব না। শুরু হয়ে যাব ভাষার প্রচলন, পরিভাষা আস্তে আস্তে হবে, কোনো ভুল থাকলে ভুল থাকবে, কোনো অসুবিধা নেই, কিন্তু চালু তো হবে। এখন এই যে আমরা এত বছর পরে, 46 বছর পরে, এই কথাটা বারবারই মনে হয় বাংলা ভাষাকে নিয়ে কতভাবে তিনি কত গভীর মর্যাদার সঙ্গে ভেবেছিলেন। সেই ভাষা আন্দোলনের পটভূমিতে তার সেই জায়গা থেকে আমি মনে করি। এবং আজকের দিনে বাংলা ভাষা ঠিক ওইভাবে আর নেই। আমরা ফেব্রুয়ারি মাস এলে যত কথা বলি, যত বক্তৃতা বিবৃতি দেই, আমরা কিন্তু বাস্তব জীবনে ভাষার মর্যাদাকে ওইভাবে রক্ষা করি না, ওইভাবে মেনেও চলি না। তো এই জায়গাটা আমার স্মৃতিতে প্রবলভাবে আছে। সেই দিন সেই বক্তৃতাটি শোনার সৌভাগ্য আমার হয়েছিল। এবং আরেকটি জিনিস সেই সময় মনে হয়েছিল, তখন তো 15ই ফেব্রুয়ারি, সামনেই মার্চ মাস আসবে, তিনি 70 সালের নির্বাচনে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, এইটা তো একটা সত্য হয়ে গেছে। তখন ওই মঞ্চের ওই পাশে যখন ছিলেন, কেউ একজন এসে তার কানে কানে কি বললেন, তারপরে তিনি খুব ক্রুদ্ধ হয়ে গেলেন। পরে এটা আমরা জেনেছি যে সেই সময়ে যে ভুট্টো যোগদান করবে না, এসব কথাবার্তা হচ্ছে, এবং সেই কথাগুলো তার কাছে এসছে এবং তিনি খুব ক্রুদ্ধ হলেন। এবং ওখানে উপস্থিত ছিলেন শিল্পী আমাদের হোসনা বানু খানম, তাকে ডেকে একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে বললেন।
আমি মনে করি এইটা হওয়ার পর আমার যে বোধটা সবচেয়ে বেশি কাজ করেছে সেটা হলো যে একজন নেতা, রাজনীতির নেতা, তিনি সাংস্কৃতিক চেতনাকে কত গভীরভাবে নিজের মধ্যে ধারণ করেছিলেন। এই রাজনীতির সঙ্গে সংস্কৃতির চেতনা ধারণ করার ফলে মানবিক মূল্যবোধের জায়গাটা অনেক বেশি প্রসারিত হয় এবং অনেক বেশি বিকশিত হয়। আমার এখনো মনে আছে, অনেকের স্মৃতিচারণও এইভাবে আছে যে উনি তো 66 সালে 6 দফা উত্থাপন করলেন, 67 সালে তিনি সময় পেয়েছিলেন 1 বছর, তারপরে তো 68 জানুয়ারি মাসে তিনি আগরতলা ষড়যন্ত্র মামলার চলে গেলেন জেলে। এই 67 সালে যখন তিনি বড় বড় মিটিং করতেন, জনসভা করতেন, তিনি কোনো না কোনো শিল্পীকে ডেকে আমার সোনার বাংলা গানটি গাওয়াতেন। এটা ছিল আমাদের শিল্পীদের সেই সময়ে বলা একটা আলোচনার বিষয় যে এই গানটি গাওয়ানোর অর্থ হলো যে তিনি সাধারণ মানুষকে, ওই জনসমাবেশে উপস্থিত সাধারণ মানুষকে গানের সুর দিয়ে, গানের বাণী দিয়ে আগে তার হৃদয়টাকে স্পর্শ করতেন, তারপর তিনি তার অধিকারের কথা তাদেরকে শোনাতেন, যেই অধিকার আদায় করার জন্য তার ডাকে বাঙালি এক হয়ে গিয়েছিল। 1969 সালে তিনি যখন আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি হলেন, রেসকোর্স ময়দানে যখন তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, তখন তিনি বলেছিলেন, আমরা রবীন্দ্রসঙ্গীত গাইব, আমরা রবীন্দ্রনাথের লেখা পড়ব, রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে থাকবেন। কারণ 67 সালে পাকিস্তান অ্যাসেম্বলিতে রবীন্দ্রসঙ্গীত বেতারে প্রচার নিষিদ্ধ হয়েছিল। এই যে রাজনীতির সঙ্গে সংস্কৃতির যোগ সাধনটা আমি মনে করি বঙ্গবন্ধুর জীবনের একটি অসাধারণ দিক, এবং একজন রাজনীতির নেতা যখন এভাবে সংস্কৃতিকে জনজীবনের পরিচর্যার সবটুকু জায়গায় নিয়ে যান, সেই জায়গাটা একটা বড় দিক। এইটা আমার একটা অনেক স্মৃতি, আমি তারপরে আরো অনেক স্মৃতি আছে। বিরতির সময় হয়ে গেছে, কিন্তু জানতে ইচ্ছে করছে যে 62-তে আপনি জেলখানায় ওনার সঙ্গে কাটালেন সময়, কিন্তু আপনি যখন ঢাকায় আসলেন, বিভিন্ন পত্রিকায় কাজ করলেন, সে যে সাংবাদিকদের সঙ্গে ওনার যে যোগাযোগ, যে আত্মিক যে সম্পর্ক এবং এই যে মানে মিশে যাওয়া, তাদের সঙ্গে একীভূত হয়ে যাওয়া, এই জিনিসগুলো আপনার কি বলে, তারপরে 7ই মার্চে ওনারা যে বঙ্গবন্ধু যে ভাষণ দিলেন, সে সময় আপনার ওই স্মৃতিগুলো যদি একটু বলেন। না, বঙ্গবন্ধুর সাংবাদিকদের সঙ্গে যে সম্পর্কটা ছিল সেটা অসাধারণ, মানে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বঙ্গবন্ধু তো সবাইকেই প্রায় তুই করে কথা বলতেন, এবং আমার মনে হয় যে তুই শব্দটা না শুনলে আমাদের কাছে খারাপ লাগতো। যখন বলতো তুমি, তখন মনে হতো যে ভেতরে বোধহয় কোনো একটা ক্রোধ তার জমা হয়ে আছে, যার জন্যে শব্দটা পাল্টে ফেলেছেন। তো এ ধরনের একটা মানুষ, কিন্তু তার এই সংবাদপত্রের মানুষের সঙ্গে একটা অসম্ভব রকমের হৃদ্যতা ছিল, যার জন্য আমি কয়েকজনের নাম বলতে পারি, যেমন ফয়েজ আহমদ, ABM মুসা, শহীদুল হক, এরা তার মানে খুবই এনাদের নাম দিয়েছিলেন আপদ বিপদ মুসিবত। আপদ বিপদ মুসিবত নামটা দিয়েছেন। সেটাতে হলো ABM মুসা, ফয়েজ আহমদ এবং এমআর আখতার মুকুল, এই 3 জনের নামকে তিনি দিয়েছিলেন। এবং আমার মনে আছে তখন আমি পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। 1970-এর নির্বাচন হয়ে গেছে, তারপরে তো ঢাকায় যে অধিবেশন হওয়ার কথা ছিল, এইয়া বেতার ভাষণের মাধ্যমে সেটা বাতিল ঘোষণা করলো। তারপরে যে অবস্থা ঢাকায় অগ্নিগর্ভ হয়েছিল, এটা আমরা সবাই জানি। এবং আমরা 23শে মার্চ আমাদের সাংবাদিক ইউনিয়নের সভায় সিদ্ধান্ত গ্রহণ করলাম, আজ থেকে কোনো সাংবাদিক কোনো সংবাদপত্রে সামরিক সরকারের, পাকিস্তান সেনাবাহিনীর কোনো খবর ছাপবে না। এই সিদ্ধান্তটা নেয়ার পর প্রায় প্রতিদিনই তার সঙ্গে তার বাড়িতে, 32 নম্বরের বাড়িতে দেখা করতে আমরা যেতাম। এবং সেখানে তিনি এই সংবাদটি যখন পেলেন যে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, তখন তিনি ভীষণ খুশি হলেন এবং বললেন যে যথার্থ কাজটি করেছিস, এটাই করা দরকার ছিল। এই যে ওনার অনুপ্রেরণাটা তখন কিন্তু আমাদেরকে ভীষণভাবে উৎসাহিত করেছিল। পাকিস্তান বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের ক্ষেত্রে সাংবাদিকদের যে ভূমিকা রাখার কথা, আমার মনে হয় তখনকার দিনে আমি বলবো যে একটা বলিষ্ঠ ভূমিকা। সেলিনা হোসেন, আসলে কোনো বিশেষণই বঙ্গবন্ধুর জন্য যথেষ্ট নয়। চিরঞ্জীব, মুজিব, মৃত্যুঞ্জয়, আপনি বলেছেন যে মৃত্যুঞ্জয় মুজিব। আমরা এই জাতীয় শিশু দিবসের কথা বলছিলাম, যে উনি শিশুদের প্রতি যে ওনার ভালোবাসা, এবং শেষ যে জন্মদিনটি উনি গণভবনে করেছিলেন, শিশুদের ডেকেছিলেন।
আমরা কি বার্তা ওনার মতো ব্যক্তিত্বের, ওনার মতো এই অবিসংবাদিত ব্যক্তিত্বের চিন্তা চেতনা, তার অন্তর্গত ভাবনাগুলোকে নতুন প্রজন্মের সামনে কিভাবে ছড়িয়ে দিতে পেরেছি বা পারছি? শিশুদের জন্য তার যে চিন্তা চেতনা, আমরা আগে থেকেও দেখি যে অসমাপ্ত আত্মজীবনী বইয়েও আছে তার শৈশবের সময় তিনি তার সমবয়সী বন্ধুদের, আমি ওই অর্থে শিশু বলবো না, কিন্তু তার সমবয়সী বন্ধুদের তিনি কি চোখে দেখতেন। বৃষ্টিতে ভিজে যেই ছেলেটি স্কুলে এলো তাকে তিনি তার নিজের ছাতাটি দিয়ে দিলেন, এবং যার ঘরে খাবার নেই বাবার ধানের গোলা থেকে ধানগুলো দিচ্ছেন। এই যে শৈশব কৈশোর থেকে নিজের চেতনার ভিতরে মানুষের প্রতি ভালোবাসার এই যে দরদের জায়গাটা তিনি নির্বাচন করেছিলেন নিজের বোধ থেকে, প্রজ্ঞা থেকে, সেই জায়গাটি কিন্তু একটি বড় বিষয় ছিল। স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা দেখেছি যখন তিনি যুদ্ধবিধ্বস্ত একটি দেশ, নানা সমস্যা, নানা কিছু, তার মধ্যেও 37,000 স্কুলকে, প্রাথমিক স্কুলকে সরকারি করে দিলেন যেন শিশুরা বিনা খরচে পড়ালেখার জায়গাটায় যেতে পারে। তিনি যে শিশু আইনটি করলেন 1974 সালে, জাতিসংঘের সেই শিশু অধিকার সনদের 15 বছর আগে তিনি এই দূরদৃষ্টি সম্পন্ন চিন্তাটা করেছেন শিশুরা যাতে অধিকার নিয়ে, সমমর্যাদা নিয়ে জীবনের সবটুকু টাকা ভরে বাঁচতে পারেন। 75 সালে তিনি যখন গণভবনে সব শিশুরা গেল, তখনকার সময়ের যে কচিকাচার আসর, তারপরে খেলাঘর এবং অন্যান্য শিশু সংগঠন যা ছিল, তিনি তার পুরো বড় একটা জায়গা, তিনি পুরো পরিসরটা ওদেরকে ছেড়ে দিলেন। কিন্তু ওখানে যারা ছিলেন তারা অনেকে এসে বলেছেন যে বঙ্গবন্ধু সবাইকে বলেছে খেলো, দৌড়াও, সব কিছু করো, কিন্তু ফুল ছেড়ো না, গাছের একটি ডাল ভেঙো না। এই যে পরিবেশ বিষয়ে শিক্ষা দেওয়ার জায়গাটা ওর ভেতরে, ওর স্মৃতিতে কিন্তু গেঁথে গেল, এবং একটি একটি করে শিশুকে এইভাবে। তারপরে কচিকাচার আসরের দাদাভাই বলছিলেন যে একবার তিনি সোভিয়েত ইউনিয়ন যাবে, বাচ্চাদের আঁকা ছবি তিনি নিয়ে গেলেন ওখানে শিশুদের উপহার দেওয়ার জন্য। এইভাবে শিশুদের মননশীলতার জায়গাগুলো ধরে তাদেরকে বিকশিত করার চিন্তা করেছেন, যে বিকশিত একটি রাষ্ট্রের পরবর্তী প্রজন্মের জন্য খুবই একটি জরুরি কাজ ছিল। রনি ভাই, জাস্ট এটা আমার হঠাৎ করে মাথায় আসলো, এটার সঙ্গে কোনো রিলেশন নাই। মানে আপনি 55তে ঢাকায় আসলেন, আমরা যেটা জানি যে পাবনা থেকে ঢাকায় এসেছেন, আর বঙ্গবন্ধু মানে ওনার 55 বছর বয়সে উনি চিরবিদায় নিলেন, ঘাতকদের হাতে প্রাণ হারালেন সপরিবারে। তো মানে ওনার সঙ্গে আরো নিশ্চয়ই আরো অনেক স্মৃতি আপনার আছে। আমরা যখন বিজয় অর্জন করলাম তখন উনি আমাদের মাঝে ছিলেন না, কিন্তু আমি জানি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে প্রথম যে বিজয়ের বার্তাটা আপনি লিখেছিলেন এরকম। তো উনি বঙ্গবন্ধু যখন এই মাটিতে নেই, উনি পাকিস্তানের কারাগারে বন্দী আছেন, আমরা বিজয় অর্জন করেছি, তখন আপনার মনে কি অনুভূতি হয়েছিল? ওনাকে কিভাবে আপনি মনে করেছেন? একটা জিনিস আমি একটু পেছন থেকেই তাহলে বলি যে 1962 সনে যখন জেলখানায় ছিলাম, তখন তার সঙ্গে যে সমস্ত রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হতো, সেই সময় কিন্তু আমরা অনেকটাই বুঝতে পারতাম যে তার মনের মধ্যে কতগুলো জিনিস খেলা করছে। তিনি একটা স্বপ্ন দেখছেন এবং সুদূর প্রসারী সেই স্বপ্নটিকে যাতে করে সার্থক করা যায় তার জন্য তার মনে একটা পরিকল্পনা বোধহয় আছে। তিনি বাংলাদেশকে মুক্ত করার কথা চিন্তা ভাবনা করতেন। সেই 1962 সালেই তিনি বলতেন যে দেখ, পিআইএ বন্ধ করে দিলেই তো সব গেল, আর তো কোনো সম্পর্ক থাকলো না, আর তোদের ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আছে, ওটা যদি তোরা মানে কেটে দিতে পারিস তাহলে তো হয়ে গেল, স্বাধীন হয়ে গেল। হ্যাঁ, তারপরে আমি বললাম যে ইয়েতে যদি সমুদ্র দিয়ে জাহাজে করে পাকিস্তানি সৈন্যরা আসে তখন কি করব? তা উনি এত হালকাভাবে জিনিসটাকে গ্রহণ করলেন। তিনি বললেন যে ওরা তো সাঁতার জানে না, সব ডুবিয়ে মানে চুবিয়ে মারবো। এই যে কথাগুলো তিনি বললেন, এত আত্মবিশ্বাস, মানে সারল্যের সঙ্গে একটা চরম আত্মবিশ্বাসে, এইটা কিন্তু আমাকে মানে ভীষণভাবে মুগ্ধ করেছিল। একজন মানে সাংবাদিক হিসেবেই শুধু নয়, যে মানে একজন বাঙালি হিসেবে মুগ্ধ করেছিল। আর ওর যে সমস্ত মানে আপনি যে প্রশ্নটা করলেন, সে প্রশ্নটা যেন কিছু আমি বলছিলাম যে উনি তো আমাদের মাঝে ছিলেন না, কিন্তু আমরা মানে ওনার 71-এর 7ই মার্চের ভাষণ, তারপরে ওনার চলে যাওয়া, আমরা এই মুক্তি সংগ্রাম, আমাদের বিজয়, এবং আমি স্ট্রিট থেকে বলছি যে আপনি সে সময়ে যে আমাদের বিজয়ের বার্তাটি আপনি লিখেছিলেন, কিন্তু বঙ্গবন্ধু তখন আমাদের মাঝে নেই। উনি ফিরে আসলেন 10ই জানুয়ারি, ফিরে আসলেন 1972-এ। ওনার
অ্যাবসেন্সে আপনার ওনাকে কিভাবে আপনি মনে করেছিলেন? না, এটা আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সবচেয়ে বড় একটি ব্যাপার ছিল। সেটা হলো আমরা ওর যে বক্তৃতা, ঐতিহাসিক বক্তৃতা, সেটাকে আমরা ধারণ করেছিলাম এবং একটা চাঙ্ক তৈরি হয়েছিল বজ্রকণ্ঠ। এটা প্রতি অধিবেশনে আমরা বারবার করে শোনাতাম মানুষকে উদ্দীপ্ত করার জন্য এবং তাদের মনে সাহস দেওয়ার জন্য। বিশেষ করে অবরুদ্ধ বাংলাদেশে যে 6 কোটির মতো বাঙালি বা আদিবাসী বা বিভিন্ন জাতের মানুষ বাস করছে, প্রতিটি মুহূর্ত তারা পাকিস্তানি সেনাবাহিনীর মানে মৃত্যুর আশঙ্কায় দিন গুটছেন, তাদেরকে সাহস দেওয়ার জন্য এই শব্দগুলো, তার যে বক্তৃতার অসাধারণ বাণী এবং উচ্চারণ, বলিষ্ঠ বাণী, সেগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করতাম। আর সেই সঙ্গে আপনি যেটা বললেন যে বিজয়ের বার্তা লিখেছি এবং পড়েওছি, কিন্তু এটা আমার মানে নিজের কাছে আজকে গর্বের বলে মনে হয়। কিন্তু তাঁর উপস্থিতি আমাদের মধ্যে কিন্তু সার্বক্ষণিকভাবে ছিল। শরীরে তিনি উপস্থিত ছিলেন না, কিন্তু আত্মায় এবং আমাদের সমস্ত কাজের ভেতরে তার সেই পূর্বের যত রকমের ইতিহাসে সংগ্রামের ইতিহাস আছে, সেগুলো আমাদেরকে আন্দোলিত করত, উৎসাহিত করত এবং এগিয়ে যাওয়ার পথে আমাদের একটা বড় পাথেয় ছিল। এবং সেই কারণেই সেদিন বিজয় যখন অর্জিত হলো, তখন আমাদের সবচেয়ে বড় কথা ছিল, সেটা হলো যে বঙ্গবন্ধুকে ফিরিয়ে আনতে হবে। আমি এখানে একটা ব্যক্তিগত কথা বলে রাখি, সেটা আপনারা দেবেন কিনা পরে ঠিক করে নিন। সেটা হলো, আমার স্ত্রী শিক্ষিকা ছিলেন দীপ্তি রোহানি, তিনি লিখলেন বঙ্গবন্ধুকে ফিরিয়ে আনবই। কাকতালীয়ভাবে 16ই ডিসেম্বরে বিজয়ের বার্তার পরেই এই কথিকাটা প্রচার হয়েছিল। এটা কিন্তু মানে এই যে আবেগ ছিল আমাদের মধ্যে, এটা কিন্তু প্রতি মুহূর্তে আমাদের কথায় প্রকাশিত হচ্ছে, আমাদের সংবাদে, আমাদের গানে, আমাদের কবিতায়, আমাদের নাটকে এবং কথিকায়। বঙ্গবন্ধুর উপস্থিতিটাকে আমরা সব সময় ধারণ করেছি বলেই এই বিজয়টা আমাদের পক্ষে সেদিন, লড়াই করাটা আমাদের পক্ষে সেদিন সম্ভব হয়েছিল। আপা, আপনি বলছেন যে সাংস্কৃতিক ভাবনায় বঙ্গবন্ধু একটা বড় ধরনের মানে প্রভাব বিস্তার করেছেন, তার চিন্তার প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছেন। এখন আমরা যে তার লেগেসি বহন করছি এত বছর পরে স্বাধীনতার, তার অনুপস্থিতিতে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেখানে বঙ্গবন্ধুর চিন্তার কতটা মানে কার্যকর বাস্তবায়ন, প্রতিফলন আমরা ঘটাতে পারছি সামগ্রিক আমাদের জীবনযাপনে? সেই সময়ে তিনি, আমার এখন একটা কথা ছোট করে বলি, যে 1974 সালে বাংলা একাডেমি থেকে একটি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন আয়োজন করা হয়েছিল। তখন বাংলা একাডেমির ডিজি এবং সবাই মিলে গিয়েছিলেন যে উনি সরকার প্রধান হিসাবে সম্মেলনটি উদ্বোধন করবেন। তিনি প্রথমেই বললেন যে আমি কেন, আমি সাহিত্যের কি বুঝি, আমি ওখানে যাব না। আপনারা কবি জসিমউদ্দিনকে ডাকেন, শিল্পাচার্য জয়নুল আবেদিনকে ডাকেন, তারা থাকবেন। তারপরে কিন্তু কেউ এটা মানতে পারলো না, তাকেই চায় সবাই, তিনিই থাকবেন। তো তিনি রাজি হলেন এবং বললেন মঞ্চে কবি জসিমউদ্দিন এবং শিল্পাচার্য দুজনকেই থাকতে হবে। এবং আরেকটি কথা, যে আমাদের কাজী নজরুল ইসলাম, যিনি 1942 সাল থেকে একদম নির্বাক হয়ে গিয়েছিলাম, একটা কি অবচেতনে তিনি বেঁচে ছিলেন, একটা জীবনযাপন করেছিলেন, তাকে যে তিনি বুকে করে নিয়ে আসার মতো বাংলাদেশে নিয়ে এলেন এবং সেই সম্মেলনে নজরুলকে হুইল চেয়ারে বসে একটি কবিতা পাঠের আসরের সময় তাকে সেখানে রাখা হয়েছিল। নজরুল কিছু বুঝবেন না, কাউকে কিছু বুঝবেন না, কিন্তু তার উপস্থিতিটাকে যাতে সম্মানজনক হয়, একজন কবিকে তিনি এইভাবে শ্রদ্ধা জানিয়েছেন। সত্যজিৎ রায়ের সঙ্গে তার ছবি আছে, আমি দেখেছি, সত্যজিৎ রায় বঙ্গবন্ধুর বাড়িতে গেলেন। এই ধারাবাহিকতাটা বাংলাদেশে এখনো আছে। আমি মনে করি আমরা কেউই, আমাদের কোনো সরকার বা কেউ এই জায়গা থেকে ওইভাবে সরে যায়নি। আমরা এই জায়গাটিকে ধরে রাখার চেষ্টা করছি। আমরা মনে করি যে এই চেষ্টার ভেতর দিয়ে আমরা সেই সাংস্কৃতিক বলয়টাকে সমৃদ্ধ করে রাখবো, যে বলয়ের ভেতর থেকে একটি জাতি তার দিগদর্শনের জায়গাগুলো নির্ধারণ করবে এবং মাটি, মাতৃভূমি, মাতৃভাষা সব কিছু মিলিয়ে আমাদের যে জায়গাটা সেটা বড় করে রাখবে। আমরা এখন জীবিকার প্রয়োজনে নানা কারণে মাতৃভাষার অনেক অবমাননা করছি, নানাভাবে, নানা চিন্তায়, নানা কর্মে, নানা প্রচারে, নানা বাণিজ্যে, কিন্তু তারপরও বাংলা পৃথিবীর 7ম ভাষা জনসংখ্যার দিক থেকে এবং একটি দেশের রাষ্ট্রভাষা, সেই দেশটি বাংলাদেশ। জি, একটা কথা আমি বলি সংস্কৃতির বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে ওর যে
বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি যে লোক ঐতিহ্য আমাদের আছে তার প্রতি যে তার কত প্রগাঢ় আকর্ষণ ছিল এটা প্রমাণ পাওয়া যায় যে তিনি প্রথমেই বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করলেন এবং সেখানে মুস্তফা নুরুল ইসলামকে মহাপরিচালক হিসেবে দায়িত্ব দিলেন। মুস্তফা নুরুল ইসলাম বললেন যে আমি গান গাইতে জানি না, আমি ছবি আঁকতে জানি না, আমি নাটক করি না, বঙ্গবন্ধু আপনি আমাকে কেন এর দায়িত্ব দিলেন? তখন উনি বললেন যে তোকে দেয়া হচ্ছে এই জন্যে যে তুই গায়কদেরকেও করবি না, টানবি না, নাটকের লোকজনকেও টানবি না, ওই চিত্রকর যে তাকেও টানবি না, সুতরাং মাঝামাঝি থাকা মানুষকে রাখাটাই বোধহয় ভালো এবং সেই জন্য তুই সবার জন্যই ভালো কাজ করতে পারবি। এবং তখন থেকে কিন্তু শিল্পকলা একাডেমিকে তৈরি করেছিলেন এবং আমাদের যে লোকজ ঐতিহ্য বা লোক গানের যে বিশাল ভাণ্ডার আছে সেইগুলোকে মানে আবিষ্কার করা এবং সেগুলোকে ধারণ করা, চর্চা করা এবং মানুষের সামনে সেগুলো উপস্থাপন করা এবং দেশ থেকে বিদেশে নিয়ে যাওয়া, এই কাজটা করার জন্য কিন্তু তিনি এই শিল্পকলা একাডেমিটাকে প্রতিষ্ঠা করেছিলেন। আর একটু আগে রবীন্দ্রনাথের কথা যে আলোচনা হচ্ছিল, রবীন্দ্রনাথের গান আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা জাহিদুর রহিম সবচেয়ে বেশি গেয়েছে এবং পরবর্তীকালে অজিত রায় গেয়েছে। এবং এরা একটা জিনিস হচ্ছে যে এই আমার ভাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটি যে জাতীয় সঙ্গীত হবে এটা কিন্তু আমরা কখনো মানে বুঝতে পারিনি। আমাদের ধারণা ছিল যে ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, এটা হবে আমাদের জাতীয় সঙ্গীত। কিন্তু হঠাৎ করে দেখলাম যে বঙ্গবন্ধু বলে দিলেন যে এটাই আমাদের জাতীয় সঙ্গীত। একদিন জিজ্ঞেসও করা হয়েছিল যে আমরা তো ভাবছিলাম এইটা হবে, কিন্তু আপনি এটা বলে দিলেন, বলে যে না এটাই আমাদের আসল সেই সোনার বাংলার যে স্বপ্নটা তিনি দেখছিলেন সেই জিনিসটাই তার সেই কথার মধ্যে দিয়ে প্রকাশিত হলো। এবং এই জন্যই একটা জিনিস বোঝা যায় যে রাজনৈতিক, রাষ্ট্র পরিচালনা, রাজনীতির নানা কলা কৌশল ইত্যাদি তার সব কিছুর ভেতরে তার যে একটা সাংস্কৃতিক চরিত্র ছিল সেটা কিন্তু বিভিন্ন সময়ে তার কাজের মধ্যে দিয়ে সেটা প্রকাশিত হয়েছে। এই প্রসঙ্গে আমি একটু লোহানী ভাইয়ের সঙ্গে যুক্ত করি যে যখন সোনার বাংলা জাতীয় সঙ্গীত হলো, এটা আমি ইয়েতে পেয়েছি, আমাদের শিল্পী ছিলেন আব্দুল আহাদ, তার স্মৃতিচারণের মধ্যে পেয়েছি যে 72 কি 73 সালের দিকে তিনি আমাদের বাংলাদেশ বেতারে তার নির্দেশ গেল যে এই গানটি শুদ্ধ সুরে গাওয়ার জন্য কয়েকজনকে 4-5 জনকে শান্তিনিকেতনে পাঠানো হবে এবং তারা গানটি শুদ্ধ স্বরে গাওয়া শিখে আসবেন। এই যে একটি জাতীয় সঙ্গীত হিসেবে শুধু ছেড়ে দেয়া না, গানটির যে শুদ্ধ আবেগটা ধরে রাখা, এই জায়গাটাও তিনি নজর দিয়েছিলেন। আরেকটি জিনিস আছে তার অসমাপ্ত আত্মজীবনী বইয়ে, তিনি একবার আব্বাসউদ্দিন সাহেবকে, শিল্পী আব্বাসউদ্দিন কোনো একটা অনুষ্ঠানে গান করতে যাবেন, নদীর একটা ইয়েতে স্রোতের টানে নৌকা নানা কিছু একটু সমস্যা হচ্ছিল, তিনি আব্বাসউদ্দিনকে সঙ্গে করে সেই অনুষ্ঠানে পৌঁছে দিয়ে এসছেন যাতে আব্বাসউদ্দিন ঠিক মতো গানটি গাইতে পারেন। এই যে ভালোবাসার জায়গা সংস্কৃতির প্রতি এবং শিল্পীদের প্রতি সম্মান দেখানো, তাকে যথাযোগ্য মর্যাদায় নিয়ে যাওয়া, এটা একটি অসাধারণ। আপনি শুরুতেই বলছিলেন রহিম ভাই যে রাজনৈতিক, আপনাকে মজা করে বলছে যে আমাকে লিডার বলবি না, তার মানে কি ওই যে মানে রাজনৈতিক সহকর্মীদের প্রতি তার যে একটা মমতা, একদম শ্রদ্ধা, অসম্ভব, সেটা সেই লেগেসি আমরা কতটা ধারণ করতে পেরেছি। এটা দুঃখের সঙ্গে বলতে হয় যে ওই যে মহান পুরুষ যে অবদানটা রেখে গিয়েছিলেন, যে শিক্ষাটা আমাদের দিয়ে গিয়েছিলেন, আমরা কি যথার্থই সেটাকে গ্রহণ করতে পেরেছি বা অনুসরণ করতে পারছি? এই প্রশ্নটা আমার মনে জাগে। তার মতো এরকম উদার মনের মানুষ এবং আবার কঠিনও তিনি ছিলেন, কারণ যখন তার কোনো কিছু অধিকার আদায় করতে হবে তখন তার যে সাহস, তার আত্মপ্রত্যয়, এটা অসাধারণ ছিল। এটা আমরা প্রতিটি ক্ষেত্রে দেখেছি এবং 66 6 দফা মানে যে আন্দোলনের ক্ষেত্রে এই যে বারবার তিনি গ্রেফতার হচ্ছেন আর জামিনে ছাড়া পাচ্ছেন, আবার তিনি গ্রেফতার হচ্ছেন, এই যে বারবার গ্রেফতার হওয়া আর ছাড়া পাওয়ার এই সমস্ত যে জায়গা, এই জায়গাগুলোতে যে তার যে আত্মবিশ্বাস, জনগণের উপরে যে বিশ্বাস এবং জনগণের সঙ্গে তার যে আত্মার সম্পর্কটা, এটা যে কি কঠিনভাবে গড়ে উঠছিল এটা কিন্তু
ওখান থেকেই বোঝা যায়। এবং সে কারণেই বোধহয় এই মানুষটি যেমন মানুষকে চিনেছেন, মানুষও তেমনি তাকেই চিনেছিল, এবং যার কারণে এই ৭০-এর যে বিজয়, সে বিজয়টা নিরঙ্কুশ শুধুমাত্র পূর্ব পাকিস্তানে না, পশ্চিম পাকিস্তানেও হয়েছিল। জাতীয় সংসদেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে এই যে পাকিস্তানি রাজনীতিতে পাঞ্জাবি ক্লিকের যে একটা মানে কূটনীতি ছিল, সেই কূটনীতির কারণে কখনোই বাংলাদেশের মানুষ বা বাঙালিরা ক্ষমতায় যেতে পারে নাই। ৫৪ সালে জিতেও আমাদের শেরে বাংলার মুখ্যমন্ত্রী করে সরকার গঠন করা হয়েছিল, সেটাকে 92 করে দিয়ে ওটা বাতিল করে দেওয়া হলো, গ্রেপ্তার হলো অসংখ্য মানুষ। তেমনি 1970-এর এই নির্বাচনে বঙ্গবন্ধুর এই বিশাল বিজয়ের পর তিনি ক্ষমতায় যেতে পারলেন না, এটাও আরেকটি উদাহরণ। কিন্তু তবু বঙ্গবন্ধু কখনোই কোনো রকমভাবে আত্মবিশ্বাস হারা হন নাই। এটা আমি ব্যক্তিগতভাবে মানে একটা কথা বলি যে যখন 10ই জানুয়ারি 1972 সনে তিনি যখন আসলেন, তখন আমি বেতারের সঙ্গে যুক্ত, কিন্তু আমি তেজগাঁ বিমানবন্দর তখন ছিল, সেই বিমানবন্দরে আমি ধারা বিবরণী দেওয়ার জন্য উপস্থিত, এবং আমাদের সঙ্গে ঢাকা বেতারে আমাদের সহকর্মী আশফাকুর রহমান খান ছিলেন, আর অল ইন্ডিয়া রেডিও দিল্লি থেকে এসেছিলেন সুরজিৎ সেন, ইংরেজি নিউজ কাস্টার ছিলেন এবং ভালো ধারাভাষ্য দিতেন। আরেকজন এসেছিলেন কে নায়ার বলে, উর্দুতে দেওয়ার জন্য। আর কলকাতার আকাশবাণী থেকে এসেছিলেন আপনার দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। দেবদুলাল বন্দ্যোপাধ্যায় আমরা জানি যে অসাধারণ তার মানে যে কণ্ঠ, এবং তার মুক্তিযুদ্ধকালে প্রণবেশ সেনের লেখা তিনি যেভাবে পাঠ করেছেন, আমার এখনো শিহরণ দেয় যে 16ই ডিসেম্বরে যখন বিজয় অর্জন হলো, তার আগের রাতে যে লেখাটি তিনি পড়েছিলেন, অসাধারণ একটি। এবং এ কারণে কিন্তু বঙ্গবন্ধু দেবদুলালকে ভীষণভাবে ভালোবাসতেন, অসম্ভব রকমভাবে। উনি যখন আসলেন তখন তাকে নিয়ে আমি গিয়েছিলাম বঙ্গবন্ধুর কাছে, দেখা হয়েছিল, এবং তিনি তার প্রতি যে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন, সেটা অত বড় একজন মাপের রাষ্ট্রনায়ক একজন আকাশবাণীর সংবাদ পাঠকের কাছে যেভাবে তার কৃতজ্ঞতা প্রকাশ করছেন, এটাও আমি মনে করি যে দৃষ্টান্তহীন। এই অসাধারণ মানে ব্যক্তিত্ব এই বঙ্গবন্ধুর ভেতরে সেই জিনিসটা প্রকাশিত হতো বারবার। আপা, আমরা তো প্রায় শেষ দিকে, আপনি অনেক লিখেছেন, আপনার প্রবন্ধ আছে যে আমি শেখ মুজিব, সেখানে আপনি অনেক সুন্দর করে বিষয়গুলো। তো আমরা শেষ পর্যায়ে আছি, বঙ্গবন্ধুকে এত ছোট আলোচনার মধ্যে তো আমরা আলাপ করতে পারবো না, কিন্তু এই যে ওনার যে এই আর্লি চলে যাওয়া, এই যে এই ঘাতকদের হাতে ওনার সপরিবার বিদায় নেওয়া, যে সোনার বাংলার কথা বলেছিলেন, উনি ড্রিম করেছিলেন, এই দেশকে স্বাধীন করে গেছেন, সেই জায়গায় আমরা কতটা মানে পৌঁছাতে পেরেছি, আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের পথে কতটা এসেছি বলে আপনার বিবেচনা? এখন তিনি যেই স্বপ্নটা দেখেছিলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই জায়গায় তো আমরা ঠিক মতো নেই। আমরা এখনো হানাহানির মধ্যে আছি। আমরা ধর্মকে যার যার উৎসব সবার, এই জায়গাটা তো ঠিকমতো পালন করতে পারছি না। আমাদের কক্সবাজারের রাম মন্দির যেভাবে আক্রান্ত হলো, আমাদের হিন্দু ভাইদের যে প্রতিমা এই কিছুদিন আগেও যেটা নাসিরনগরে হলো, আমরা তো মনে করি এই প্রত্যাশার জায়গাগুলো এভাবে নষ্ট হবে না। এই প্রত্যাশার জায়গাগুলো বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলেন, এখনো মনে আছে অসমাপ্ত আত্মজীবনী। তিনি যখন স্কুলে পড়েন তখন তিনি কিভাবে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে কাজ করেছেন এবং বলেছেন, আমি তো ভাবিনি ও হিন্দু, ও আমার বন্ধু, ও মানুষ। এই যে কৈশোর থেকে এই জায়গাটা, তো সেই জায়গায় তো আমরা ওইভাবে নেই। আজকে যদি আমরা এইভাবে না থাকি, আমরা যদি সমবেতভাবে একটি জায়গা তৈরি করতে না পারি, তাহলে শুধু আইন দিয়ে বা পুলিশ দিয়ে এইসব হবে না। প্রত্যেকের ভিতরে মানবিক মূল্যবোধের জায়গাগুলো তৈরি করতে হবে। এই মানবিক মূল্যবোধের জায়গাগুলো তৈরি করার জন্য যে শিক্ষার যে একটি বড় ধরনের অবস্থান আছে, সেই জায়গাটাকে তৈরি করতে হবে। সাংস্কৃতিক চেতনার যে বড় ধরনের অবস্থান আছে, সেই জায়গাটা তৈরি করতে হবে। আমরা বঙ্গবন্ধুর, আমি একটিমাত্রই শব্দ বললাম যে অসাম্প্রদায়িক চেতনার ভেতর দিয়ে আজকের বাংলাদেশ আরও উন্নত হবে। মাতৃভাষার কথা আমি যেই
আমি তো 71 সালের ওইটাই বললাম, আমরা মাতৃভাষাকে নিয়েও সেই জায়গাটা তৈরি করতে পারি না। ফেব্রুয়ারি মাস এলেই আমাদের বক্তৃতা বিবৃতি আসবে, তারপরে আমরা 11 মাস চুপ করে থাকব। এটাও বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত জায়গা নয়। এইভাবে যদি আমরা বলি শ্রেণী বৈষম্যের জায়গা, ধনী দরিদ্র, আমরা এগোচ্ছি, এটা সত্যি, কিন্তু সব জায়গায় আমরা ঠিক সমানভাবে সমতার জায়গা তৈরি করতে পেরেছি, এটা এখনো আমাদের দীর্ঘ পথ যেতে হবে। আপনার শেষ মন্তব্য শুনবো, শেষ কথা শুনবো। বঙ্গবন্ধু নেই এটা আমরা ভাবতে পারি, ভীষণভাবে কষ্টকর হয় আর কি। কারণ যে জিনিসটি আমরা চেয়েছিলাম সেটা হচ্ছে যে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার যে অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকার থেকে আমরা বোধহয় আস্তে আস্তে সরে যাচ্ছি মনে হয়। এই যে সাম্প্রদায়িকতার যে বিষ বাষ্প চতুর্দিকে ছড়িয়ে গেছে, এবং আজকে আমার কাছে কষ্টকর লাগে যখন সাঁওতালদের উপরে অত্যাচার হয়। যে সাঁওতালরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করে আমাদেরকে রক্ষা করার চেষ্টা করেছিল, বা নাসিরনগরের কথা, বা অন্যান্য আরও অনেক আছে, পুরোহিত, ধর্মযাজক, মুয়াজ্জিন, তাদেরকে হত্যা করা হচ্ছে। এই মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী এই সন্ত্রাসী জঙ্গিবাদী কর্মকাণ্ডগুলো করছেন। এই জিনিসগুলো তো আমি মনে করি যে বঙ্গবন্ধু থাকলে এই বাংলাদেশে সম্ভব হতো না কোনোদিন। সেই জায়গাটার অভাবটা আজকে বড় বেশি করে বাড়ছে। ধন্যবাদ জনাব কামাল লোহানী, ধন্যবাদ সেলিনা হোসেন স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানটি আবারও অনলাইনে দেখতে পারেন, ভিজিট করুন www.ntv.com। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।